নামটা শুনলে হয়তো বুঝতে পারবে উপন্যাসটা অনেকেই পড়েছো, যারা পড়োনি তারাও পড়ে নেবে। এবং ভিডিওটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি তোমাদের উপন্যাসটা সম্পর্কে বুঝতে কোনো অসুবিধা হবে না। তো চলো দেরি না করে উপন্যাসটা নিয়ে আলোচনা শুরু করি। আজ আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটা নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত নামকরা একটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস। তিনি এই উপন্যাসটা মূলত বিহারে বসে লিখেছেন। তিনি এই উপন্যাসটার মধ্যে দিয়ে মানুষকে অনেক রকম অভিজ্ঞতার সাক্ষী করেছেন। এবং এই উপন্যাসটা যদি কেউ একা ঘরে একা বসে মন দিয়ে পড়ে, তাহলে হয়তো এটা 3D সিনেমার মতো 3D মতো লাগবে, অর্থাৎ মনে হবে যেন তার আশেপাশেই ঘটনাটা ঘটছে। আমার তো কিছুটা মনে হয়েছিল। যাই হোক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ এর আগে আমি তার সম্পর্কে অনেক কথা বলেছি। তাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আরণ্যক উপন্যাসটাতে এক নায়ক চরিত্র যে আছে সে হলো সত্যচরণ। এছাড়াও এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক চরিত্র দেখানো হয়েছে। মূলত সত্যজনকে ঘিরেই উপন্যাসটা দেখানো হয়। সে কলকাতা শহরতলির ছেলে, মেসে থাকে। এক সরস্বতী পুজোর সময় সে তার মেসের ভাড়া দিতে পারছিল না। তার মেস মালিক তাকে ডেকে জানায় যে ভাড়া দিতে না পারলে সে যেন না আসে। এরপর দেখানো হয় সে চাকরির জন্য ঘুরছে। তার এক প্রিয় বন্ধুর সাথে তার আলাপ হয়, অনেক দিন পর কথা হয়। সে প্রিয় বন্ধু তাকে জিজ্ঞেস করে চাকরি কি সে পেয়েছে। সে হয়তো চাকরি পায়নি, কিন্তু বড়লোক বন্ধুর সামনে তার বলতে লজ্জা লাগছিল, তাই হয়তো সে বলেছে যে সে একটা চাকরির কথা হচ্ছে তার, দেখা যাক সেটা হয় কি না। তখন তার বন্ধু বলে যে তাদের ওখানে তাদের গ্রামে কিছু জমি আছে, যা যদি সত্যচরণ দেখে তাহলে খুব ভালো হয়। সত্যচরণ একজন বিশ্বস্ত ছেলে। তখন সত্যচরণ প্রথমেই রাজি হয়নি, মানে সে মনে মনে রাজি হয়েছিল কিন্তু মুখে সে রাজি হয়নি। সে বলেছিল সে ভেবে দেখবে। এরপর দেখানো হয় সত্যচরণ ভাবে, এবং ভেবে কিছুদিন পর বন্ধুকে জানায়। প্রথম কথা, সত্যচরণ কলকাতার এক জনবহুল জায়গা ছেলে। সে ওই গ্রামে গিয়ে নিজেকে খাপ খাওয়াতে পারবে না ভেবেও বলেনি। এবং দ্বিতীয়ত, সে ওই বড়লোক বন্ধুর কাছে হয়তো ভেবেছিল যে সে প্রথমেই হ্যাঁ বলে দিলে সে ছোট হয়ে যাবে, তাই জন্য সে প্রথমে হ্যাঁ বলেনি, একটু ঘুরিয়ে নিয়ে হ্যাঁ বলল। এরপর দেখানো হয় সত্যচরণ সে গ্রামে চলে যায়। এবং প্রথম সে গ্রামে গিয়ে তার ভালো লাগছিল না। স্বাভাবিক ব্যাপার, জনবহুল কলকাতা শহরের মতো একটা বড় শহরে সে কাটিয়েছে, সেখান থেকে হঠাৎ করে এক নির্জন গ্রামে চলে গেলে তার স্বাভাবিক ভালো লাগবে না। যাই হোক, সে সেখানকার কালচারগুলোকে নিজে আয়ত্ত করার চেষ্টা করে ধীরে ধীরে। সেখানকার বনভূমি, সেখানকার মানুষজন, সেখানকার কালচার, তাদের সংস্কার, রীতিনীতি সব কিছুকে সত্যচরণ ধীরে ধীরে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করে। মাঝে দেখানো হয় যে সত্যচরণের ভালো লাগে না, কিছুদিন পর মনে হয় যেন সে কলকাতায় ফিরে যাবে, নির্জন অরণ্যতা আর ভাল লাগছে না। কিন্তু তারপরে তাদের সমাজের সঙ্গে, তাদের মানুষজনদের সাথে সে এমনভাবে মিশে যাবে যে তারপর তারা সেখান থেকে যেতে ইচ্ছেই করবে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র সত্যচরণ এবং সেই সমাজের মানুষদের কথাই বলেনি, তার সাথে সাথে সেই অরণ্যের খুব সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। সত্যি সত্যচরণ ধীরে ধীরে যখন সেখানকার মানুষজনদের সাথে মেশে, সে বুঝতে পারে যে সে হয়তো একটা অন্য প্রকৃতিতে এতদিন থাকতো, কলকাতার অন্য জগতে, কিন্তু এখানকার জগৎ একটু অন্যরকম। সেখানকার লোকদের কাছে ভাত খাওয়া মানে বিলাসিতা ছিল। তারা খেত মূলত চীনা দানা, এরকম খুবই নিম্নমানের খাবার। ভাত মানে তাদের বড়লোকের খাবার ছিল। সেখানকার গ্রামটা এতটাই মানে দরিদ্রতা এবং এতটাই অন্যরকম ছিল। এবং সেখানে তারা কিছু মানুষ দেখানো হয় যারা কুল খেয়ে নিজেদের দিন কাটাতো, এরকম খুব গরিব গরিব অনেক মানুষদের দেখানো হয়। অনেক চরিত্র আছে উপন্যাসটাতে, যেমন কুন্তা আছে, ভানুমতি আছে, এরকম ছোট ছোট অনেক চরিত্র এখানে দেখা যায়। এবং সেখানে পাহাড়ি অঞ্চলের মানুষ, সাঁওতালি অঞ্চলের মানুষ, গরিব নিম্ন শ্রেণীর মানুষ, উচ্চ শ্রেণীর মানুষ, সব রকম চরিত্র এবং সব রকম কালচারই উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব সুন্দরভাবে লিখেছেন। এছাড়াও সত্যচরণের জীবনী তো আছে। এবং শেষে সত্যচরণের সঙ্গে ভানুমতির হালকা একটা প্রেমের আভাস পাওয়া যায়, কিন্তু এটা প্রেমমূলক একদমই না, এটা অরণ্যমূলক একটা উপন্যাস, বন জঙ্গল রিলেটেড। এই উপন্যাসটা পড়লে হয়তো যারা প্রকৃতিপ্রেমী তাদের তো ভীষণ ভালো লাগবে, কারণ এখানে মানুষের সাথে সাথে প্রকৃতির বর্ণনাও খুব সুন্দরভাবে দিয়েছেন প্রতিটা পাতায় পাতায়। তাই যারা পড়োনি তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই আরণ্যক উপন্যাসটা পড়বে। এছাড়াও অনেক রকম চরিত্র, কথাবার্তা, কথোপকথন অনেক কিছু এই উপন্যাসটাতে আছে। আমার বিশ্বাস প্রত্যেকেই উপন্যাসটা পড়বে, কমেন্ট বক্সে জানাবে পড়ে কেমন লাগলো, এবং যারা পড়েছো তারা তো জানো।
তাই বইটা পিছনে কয়েকটা কথা দেওয়া আছে, আমি বলি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নাও। কয়েকটা লাইন আমি বলি। মানুষের বসতির পাশে কোথাও নিবিড় অরণ্য নাই, অরণ্য আছে দূর দেশে, যেখানে পতিত পক্ষ জাম্বু ফলের গন্ধে গোদাবরীর তীরে বাতাসের ভারাক্রান্ত হইয়া ওঠে। এখানে দেখানো হয় সত্যচরণ চরিত্রটাকে এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করেছে। সে এখানে প্রতিটা সমাজে মানুষের পাশেই দাঁড়িয়েছে এবং প্রতিটা মানুষের সাথেই তার কথাবার্তার অনেক কথোপকথন আছে। সত্যচরণ এখানে যখন সময় পেত ধীরে ধীরে সে একা অরণ্যটাকে উপভোগ করার চেষ্টা করত এবং বিভিন্ন জায়গায় সে যেত। সেই জায়গাগুলোর অভিজ্ঞতাও খুব সুন্দরভাবে কবি আমাদের এই উপন্যাসটাতে তুলে ধরেছেন। তাই আমার আশা প্রত্যেকেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসটা পড়বে। আজ আমার ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।